করি আর কারো কিছু বলার নেই। তাহলে আমি আমাদের আজকের হাই ভোল্টেজ এবং প্রিমিয়াম কোয়ালিটি, হাই ভোল্টেজ এবং প্রিমিয়াম কোয়ালিটি এই দুটো শব্দ ইউজ করতে আমার খুব ভাল লাগে। আমি যে স্যারের কাছে পড়তাম এই স্যার এই শব্দ দুইটা বলতো আমার কাছে খুব পছন্দ হইতো। তো এই জন্য আমি আহ, আমার ওই স্যারের শব্দগুলা স্মৃতিতে ধারণ করে এখন আপনাদেরও ডেলিভার দিই। যাই হোক, আমরা আজকে আমাদের পুলিশ আইনের সর্বশেষ ক্লাস শুরু করতে যাচ্ছি। এই ক্লাসটা শুরুর পূর্বে আমরা আমাদের নিজ নিজ যে সৃষ্টিকর্তাকে স্মরণ করব। আমাদের সৃষ্টিকর্তা যেন আমাদের এই জ্ঞানকে অনেক বেশি সমৃদ্ধ করে দেয় এবং আমাদের প্রত্যেকের মনকে শান্ত করে দেয়। আমাদের যেই অস্থির মন আছে সেই মনটা যেন স্থির হয়ে যায়। আমরা যেন আমাদের ঠিক গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যেই রকম মাইন্ড সেট আপ প্রয়োজন সেই মাইন্ড সেট আপটা যেন আমরা প্রত্যেকেই করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আহ, পরম করুণাময়, অশেষ দয়ালু, সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে স্মরণ করে আজকের ক্লাস শুরু করছি। আমরা ইতোমধ্যে 1861 সালের 5 নং পুলিশ আইনের 33টি ধারা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে গিয়েছি। যেহেতু আমরা ইতোপূর্বে দুইটি ক্লাসে 1 থেকে 24 এবং 25 থেকে 33 ধারার বিষয়বস্তু আলোচনা করে ফেলেছি, সেই বিষয়বস্তুগুলো আজকে আমি জাস্ট আপনাদের রিভিশন আকারে পড়িয়ে দিচ্ছি এবং আমরা আমাদের পরবর্তী সেশনে 34 থেকে 46 ধারার বিষয়বস্তুগুলা বিস্তারিতভাবে আলোচনা করে সমাধান করব। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাদের নর্মালি 1 থেকে 33 ধারার মধ্যেই কিন্তু প্রশ্নগুলা সেট আপ হয়। আর 34 ধারাটা তো আছে, 34-34 ক, আর হচ্ছে 44 ধারা, এইগুলা থেকেই মূলত প্রশ্নগুলা সেট আপ হয়। তার মানে কি আমরা বলতে পারি যে আমাদের পুলিশ আইনের 95% পড়াশোনা শেষ, আর আজকের ক্লাসের মধ্য দিয়ে পুরো 100% পড়াশোনা শেষ হবে। তো আমরা এই 1861 সালের 5 নং পুলিশ আইন, এটা আমরা স্বভাবতই বলে আসছি এটা খুব ছোট একটা আইন, তবে এই আইনটা মেজর অ্যাক্টের মতো গুরুত্ব বহন করে। এই আইন থেকে আমাদের পরীক্ষায় প্রায় প্রতি বছরই প্রশ্ন সেট আপ হয়, সেই জন্য এই আইনটাকে আমরা মূল আইনের মতো গুরুত্ব দিয়ে পড়াশোনা করি। আমাদের এই আইনে টোটাল 46টা ধারা আছে, 7টা ধারা বাতিল। এই পুলিশ আইনে 46টা ধারার মধ্যে যেই 7টা ধারা বাতিল সেগুলো জাস্ট জানার জন্য বলতেছি, এগুলো আপনার আলাদাভাবে মনে রাখার প্রয়োজন নাই, কারণ এগুলোর কোনো কার্যকরিতাই নেই। এখানে 6 ধারা, 11 ধারা, 21 ধারা, 37, 38, 39, না সরি 38, 39, 40, 41, এই 7টা ধারা আমাদের বাতিল। তো এই পুলিশ আইন পড়ার শুরুতেই আমি আপনাদেরকে কিন্তু আমাদের পুলিশ বাহিনীর যেই ঐতিহাসিক প্রেক্ষাপট বা ইতিহাস আছে এবং ইমেজ সংকটের যে বিষয় আছে এবং তা থেকে উত্তরণের কি উপায়, এই সম্পর্কে কিন্তু সুস্পষ্ট একটা আলোচনা করেছি একটা ট্রিক্সের মাধ্যমে। এটা কিন্তু আপনারা অবগত আছেন। এটা নিয়ে আমার আর পুনরাবৃত্তি করার কিছু নাই, আমি বলছি না এবং সময় এখানে আমি ওয়েস্ট করতে যাচ্ছি না। পরবর্তীতে আমাদের পড়াশোনা শুরু হয়েছিল একেবারে 1 ধারা থেকে, একবারে স্টার্টিং পয়েন্ট থেকে। এই 1 ধারায় আমাদের 10টা উপাদান আছে। এই 10টা উপাদানের মধ্যে 1-এর 3 ধারা আর হচ্ছে 1-এর 10 ধারা। 1-এর 3 ধারায় আমরা যে পুলিশ, সাধারণ জেলা পুলিশ 1-এর 4 ধারা, এই সাধারণ জেলা পুলিশ ব্যতীত অন্য সকল ইউনিটের পুলিশ সদস্য যারা আছে প্রত্যেকেই হচ্ছে এই 1-এর 3 ধারার আওতাধীন। এটা আমরা টেকনিক্যালি জেনে নিয়েছিলাম। আর 1-এর 10 ধারা হচ্ছে নিম্নপদস্থ পুলিশ কর্মচারী। আমাদের মূলত এই ধারাগুলা থেকেই 2 মার্কের প্রশ্ন বা 3 মার্কের প্রশ্ন হয় পুলিশ আইনের এই 1 থেকে 10 ধারার মধ্যে। তাহলে এখানেও আমার কিছু নতুন করে বলার প্রয়োজন নাই, এটাও আপনারা খুব স্বচ্ছভাবে ধারণা নিয়েছেন।
2 ধারার যে বিষয়বস্তু, এখানে আমাদের পুলিশ বাহিনীর নিয়োগ, পুলিশ বাহিনীর গঠন, পুলিশ বাহিনীর সংজ্ঞা, এভরিথিং এই ধারার মধ্যে আলোচনা করা হয়েছে। নর্মালি আমাদের 2 এর ক শর্ট হাইফেন ক ধারা আর 2 এর শর্ট হাইফেন ঘোড়ার ঘ ধারা, এই দুইটা ধারা ফোকাস করতে হয়, কারণ এই দুইটা ধারাই মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে যদিও এই দুইটা ধারা থেকে প্রশ্ন কখনো সেট আপ হয় নাই, যদি হয় প্রশ্নটা একটু হার্ড লেভেলের করে, তাহলে এই দুইটা ধারা থেকে সেট আপ হবে। 2 এর ক ধারায় আমরা পড়ছিলাম পুলিশের রদবদল এবং পরিবর্তন আইনসঙ্গত কিনা, এরকম একটা প্রশ্ন আসতে পারে। 2 মার্ক বা 3 মার্কের একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, এটা 2 এর ক ধারায়। আর 2 এর ঘোড়ার ঘ ধারায় হচ্ছে পুলিশ সদস্যদের যে কোনো জেলায় পদায়ন করার সংক্রান্ত বিধান বা যে কোনো জেলায় নিয়োগ সম্পর্কিত বিধান, 2 এর শর্ট হাইফেন ঘোড়ার ঘ ধারা, এটা একটা বিষয়। আর আমাদের এই পুলিশ আইন থেকে যদি একেবারে ক্রিয়েটিভ কোশ্চেন করে, সৃজনশীলমূলক প্রশ্ন করে, তাহলে ওই যে আমি এক ধারার পূর্বেই এই বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক প্রেক্ষাপট ইতিহাস সম্পর্কে যে ট্রিক্সটা আপনাদের পড়িয়েছিলাম, সেই ট্রিক্স থেকে আপনাদের একটা প্রশ্ন সেট আপ হবে, হওয়ার সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি। তাহলে ওই ট্রিক্সটা মাথায় রাখলে শুধু এখান থেকে প্রশ্নটা সেট আপ হলে আপনি কিন্তু উত্তর ওই ট্রিক্সের আলোকেই করতে পারবেন। এর পরবর্তীতে আমরা 3 ধারায় চলে গেছিলাম। 3 ধারায় 3 তর মতো, তাহলে তত্ত্বাবধায়ন, অর্থাৎ সরকার পুলিশি সকল কর্মকাণ্ড তত্ত্বাবধায়ন করবেন, এই কথাটা আমরা 3 ধারায় পাইছি। এটার আরো বিশ্লেষণ আছে, এটা বিশ্লেষণ বলে দিছি। 4 ধারায় আইজিপি মহোদয় কর্তৃক যেই ক্ষমতা, দায়িত্ব, কর্তব্য আছে, 4 ধারায় এই বিষয়ে বলা হয়েছে। 4 এর শর্ট হাইফেন ক ধারায় অতিরিক্ত আইজিপি মহোদয়ের যে কার্যক্রম, কাজের পরিধি, এইখানে এই 4 এর শর্ট হাইফেন ক ধারায় বলা হয়েছে। 5 ধারায় বলা হয়েছে আমাদের যে আইজিপি মহোদয় আছে, উনি যে সরকার কর্তৃক অনুমোদিত এবং ক্ষমতাপ্রাপ্ত হয়ে সমগ্র বাংলাদেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, এই সম্পর্কিত বিধান সম্পর্কে আমরা জেনেছি 5 ধারায়। এই 5 ধারার সাথে কানেক্টেড আমাদের ফৌজদারি কার্যবিধির 12 ধারা, পুলিশ রেগুলেশনের 35-এর খ বিধি। 6 ধারাটা বাতিল, আমরা বলে নিছি ভাই 6 ধারা আমাদের পড়ার প্রয়োজন নাই, বাতিল হলে ভাল লাগে, একটু হালকা লাগে। আর 7 ধারা, 7 ধারা সাথে শাস্তি, অর্থাৎ আমরা পুলিশ সদস্যরা আমাদের যে কৃতকর্ম আছে, আমাদের দায়িত্ব কর্তব্যের অবহেলা, আমাদের কাজের দুষ্ত্রুটি, আমাদের অসদাচরণ, এই সকল কিছুর জন্য আমাদের নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষ বা নিয়োগকারী কর্তৃপক্ষ আমাদেরকে বরখাস্ত থেকে শুরু করে পদোন্নতি দিতে পারে। এছাড়াও আরো 2 ধরনের শাস্তি প্রদান করতে পারে। সেই 2 ধরনের শাস্তি আমরা জানি, গুরুদণ্ড এবং লঘুদণ্ড। এই গুরুদণ্ড সমূহকে মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স শিখছিলাম, সেটা হচ্ছে গুরুদণ্ড সমূহের প্রত্যেকটা যে শব্দ এলিমেন্টস, 5টা তো গুরুদণ্ড, 5-এর পদাবনতি একটা, আর বাকি সবগুলা রনও আছে শব্দের শেষে। যদি আমরা একটা বলি চাকরি থেকে বরখাস্তকরণ, চাকরি থেকে অপসারণ, রন, প্রত্যেকটা রন আছে। আর 3 নাম্বার পয়েন্টে আপনি পদাবনতি, ওই যে 5টা, 5-এর পদাবনতি একটা আলাদা। তারপরে আপনি ওই পদোন্নতি স্থগিতকরণ, রন, প্রত্যেকটা শেষে কিন্তু আপনি রন পাচ্ছেন। আর বেতন স্থগিতকরণ, রন। এই কৌশলে আপনি 5টা মনে রাখবেন গুরুদণ্ড সমূহ। আর লঘুদণ্ড সমূহ আমরা এখানে একটা ট্রিক্স ব্যবহার করছিলাম সতীকে দিয়া, যে সতী খুব ইজি একটা ট্রিক, মানে সতীকে আটক বা নজরবন্দি রাখা হয়। এখন আপনাকে প্রশ্ন করলাম যে কেন রাখা হয়, আপনি বললেন যে স্যার এরা অতিরিক্ত ড্রিল আর ফেটিক ডিউটি করানোর জন্য বন্দি রাখা হয়। জাস্ট একটা রম্য করে আমরা এই কৌশলে পুরো 5টা পয়েন্ট মনে রাখবো, যে 5 প্রকার যে আছে লঘুদণ্ড সমূহ, এটা এই কথা দিয়ে মনে রাখতে হলে সতীরে যদি আপনি ভাঙান, স দিয়া সতর্কীকরণ, তি দিয়া তিরস্কার, ঠিক কিনা? তারপরে আটক বা নজরবন্দি হচ্ছে শেষেরটা, তাহলে 3টা হয়ে গেল আপনার। আর 2টা রয়েছে, 2টা কি, ওই যে কেন আটক বা নজরবন্দি রাখা হয়, অতিরিক্ত ড্রিল বা ফেটিক ডিউটি করানোর জন্য। এই কৌশলগুলো এইভাবে আপনাকে কেউ পড়াবে না ভাই, কিভাবে একবারে গুলাই দিবে না, আপনারা অলরেডি কিন্তু সেটা বুঝতে পারছেন।
আমি কিন্তু সেটা চেষ্টা করি আপনাকে একবারে ব্রেনে গেঁথে দেওয়ার জন্য। এই জন্যই কিন্তু আপনাদেরকে আমি শুরুতেই বলি যে আপনাদের সবাইকে বাংলাদেশ পুলিশের প্রথম ট্রিক্স ভিত্তিক পুলিশের পদোন্নতির চ্যালেঞ্জ ব্যাচ 2026-এ স্বাগতম। এই কারণেই বলি। এই বিষয়গুলো একমাত্র বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মে যারা শিক্ষকতা করতেছেন তাদের মধ্যে আমার কাছেই পাবেন। কারো কাছে এই বিষয়গুলো পাবেন না। এবং যত জটিল আইন হোক, সাক্ষ্য আইনটা আমি কিভাবে পড়াইছি আমার ক্লাসের স্টুডেন্টরা সেটা যারা পড়ছে জানে। সবচেয়ে কঠিন আইন, তবে তাদের কাছে আমার বিশ্বাস সবচেয়ে সহজ আইন মনে হয়েছে আমার কাছে পড়ে। এবং যখন লেভেল 3 তে যাব, এই যে এপ্রিল মাস থেকে যখন লেভেল 3 তে যাব, তখন তো তারা আশা করি প্রশ্নভিত্তিক ব্যাখ্যামূলক আলোচনায় মেতে গেলেই তারা আরো বেশি আসলে আইনটা যে ট্রিক্সের মাধ্যমে কত সহজে মনে রাখা যায় এটা উপলব্ধি করতে পারবে। তাহলে আমরা 7 ধারার লঘুদণ্ড সমূহ সম্পর্কে জানলাম। এখানে আবার 7 ধারার মধ্যে 4টা বয়ের ব্যবহার আছে। কয়টা ভাই? 4টা ব। এটাও কিন্তু একটা ট্রিক্স হিসেবে আপনি নিতে পারেন। প্রথম বতে আমরা বলছিলাম যে আপনার বেতনের কথা বলছি। পরের বতে ব্যারাকের ডিউটির কথা বলছি। এর পরের বতে বেতন মানে এটা হচ্ছে সদাচরণ বেতন। মানে প্রথম কতে বেতন 3 মাসে সমপরিমাণ বেতনের কথা, আর পরের গতে হচ্ছে বেতন কিন্তু এটা সমপরিমাণ বেতন, আর মাঝখানের বতে বেরাকে আটক এটা নিয়ে আলোচনা, আর শেষের বতে হচ্ছে ভাতা। ওইটা ভাতা ভাতা বলা যাবে না, ভ ভাতা, যেটার মধ্যে বাতাস আসবে ভাতা বলতে। তাহলে ব দিয়া কিন্তু এই 4টা। তাহলে এইটাকে যদি আপনি ভাঙান, প্রথম ব দিয়া হচ্ছে আপনার 3 মাস সমপরিমাণ বেতন। 3 মাস না 1 মাস হবে এখানে? 1 মাস সম্ভবত নাকি? 1 মাস। তাহলে 1 মাস সমপরিমাণ বেতন জরিমানা অনধিক। আর ওই যে ব্যারাক ডিউটি অনধিক 15 দিন ব্যারাক ডিউটি। এই ব্যারাক ডিউটি মানে কি আপনার আটক রাখা, আটক বা নজরবন্দি রাখা। এই আটক বা নজরবন্দি কিন্তু আরো 2টা ওয়েতে আপনাকে রাখতে পারে কর্তৃপক্ষ। সেটা কি বলেন তো? সেটা হচ্ছে আপনাকে ওই ওই যে অতিরিক্ত ড্রিল ডিউটি বা ম্যাগাজিন ডিউটি বা শ্রমমূলক কাজ এগুলা করে আপনাকে এই শাস্তির আওতায় আনতে পারে। অনেক সময় আপনারা দেখবেন সেন্ট্রি ডিউটি বেশি করাচ্ছে, আপনার বলার কিছু নাই। এটা এই যে আপনার হয়তোবা ওইরকম ত্রুটি পাইছে এই জন্য করাচ্ছে, মাইনে নিতে হবে। পুলিশ আইন এটা আপনারা কাভার করে, আপনি তখন বুঝে নেবেন। গেল এটা। তারপরে ওই সদাচরণ বেতন থেকে বঞ্চিত আপনার এমন আচরণ যে আচরণ কর্তৃপক্ষ সন্তুষ্ট না, আপনার যেই বেতন পাওয়ার প্রয়োজন একটা মাসে আপনার সদাচরণ বেতন থেকে বঞ্চিত করছে। আপনি ছুটি থেকে অতিবাস করছেন, এই ক্ষেত্রে ধরেন এই কারণেই আপনার সদাচরণ বেতন থেকে বঞ্চিত করছে, আপনি একদিনের বেতন কর্তন করছে বা 2 দিনের বেতন কর্তন করছে, এটাতে বলছে সদাচরণ বেতন থেকে বেতনের বিষয়টা বঞ্চিত করার বিষয়টা। তারপরে একবারে সবার শেষে আপনার ভতিয়া ভাতা মানে কি বিশেষ পদমর্যাদা বা ভাতা রহিতকরণ। আপনি আপনার কার্যক্রম দিয়ে, আপনার অ্যাক্টিভিটিস দিয়ে, আপনার স্কিল দিয়ে আপনি একটা বিপিএম পাইছেন, পিপিএম পাইছেন, যেটা মাস শেষে একটা সম্মানী ফিক্সড একটা সম্মানী পান। ওই আপনার কৃতকর্মের কারণেই আপনার এই ভাতাটা রহিতকরণ করতে পারবে। এটা কিন্তু বিস্তরভাবে এখানে আলোচনা করা হয়েছে। তবে এখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেখবেন, আমি আপনাদের হ্যান্ড নোটে দিয়ে দিছি, আমাদের যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা নিয়োগকারী কর্তৃপক্ষ উনারা ব্যতীত আমাদের কিন্তু কেউ শাস্তি প্রদান করতে পারবে না এবং চাকরি থেকে অপসারণ করার কোনো সুযোগ নেই। এই 7 ধারায় লঘুদণ্ড গুরুদণ্ডের বিষয়ে পার্থক্য সম্পর্কে আপনার আসবে। এই 7 ধারায় সাসপেনশন বা বিশেষ দণ্ড কখন বৈধ হয় এটা থেকে এটা আসবে। এই 7 ধারায় ডিসচার্জ এবং ডিসমিসের মধ্যে পার্থক্য কি এটা আসবে। এই বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে এই 7 ধারাটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা আছে, তাই না? এই বিস্তর আলোচনাটা আপনারা
আমাদের ক্লাসের রেকর্ড এবং পিডিএফ এই দুইটা শুনে নেবেন, দেখবেন যে আপনাদের খুব ইজিলি আপনারা ব্রেনে ট্র্যাক করতে পারবেন। আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে 8 থেকে একেবারে 11 ধারা পর্যন্ত। 11 ধারা বাতিল, একটু হালকা করে দিলাম আপনাদের। তাহলে নর্মালি 8 থেকে 10 ধারা পর্যন্ত। 8 ধারায় বলা হয়েছে নিয়োগপত্র বা সার্টিফিকেট সম্পর্কে। এই নিয়োগপত্র বা সার্টিফিকেটটা যদি নর্মাল সেন্সে আমরা চিন্তা করি, সেটা আচ্ছা বিশ্লেষণ বলতে গেলে আরো বড় হবে ভিডিওটা, বিশ্লেষণ আপনারা ক্লাসের আগের ভিডিও দেখে নেন। তারপরে 9 ধারায় বলছে নিয়োগপত্র সার্টিফিকেট, আমাদের যে আইডি কার্ড, আমাদের যে কমান্ড সার্টিফিকেট আছে ইউনিট থেকে আসার পরে আমরা যেটা নিয়োগপত্র জমা দিই অফিসে আমাদের কর্তৃপক্ষ কর্তৃক, ওইটার কথা মনে রাখেন। আচ্ছা 9 ধারায় হচ্ছে আমরা চাকরি থেকে অবসরে বা ইস্তফা যাওয়ার জন্য আমাদের অবশ্যই 2 মাস আগে আবেদন করতে হবে কর্তৃপক্ষকে। হুট করে আমি চাকরি থেকে চলে যেতে পারবো না, 2 মাস আগে আপনার আবেদন করতে হবে, আদারওয়াইজ আপনার এটা আমলে নিবে না। এটাই 9 ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে। 10 ধারায় বলা হয়েছে আপনি পুলিশ সদস্য হিসেবে যে কাজের জন্য নিয়োজিত হয়েছেন সেই কাজ ব্যতীত অন্য কোনো কাজে আপনি নিয়োজিত হতে পারবেন না, অন্য কোনো ব্যবসাও নিয়োজিত হতে পারবেন না। তবে এখানে সুযোগ দিয়ে রাখছে আইজিপি স্যারের লিখিত অনুমোদন থাকলে আপনি সেটা করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। আর যদি বিধান আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে এই বিধান লঙ্ঘন করাই তো অপরাধ, যেহেতু এটা পদ্ধতিগত কার্য পদ্ধতির মতো কাজ করে আইন, তাহলে অপরাধ হয়ে গেলে আমাদের পেনাল কোডের 168 ধারায় চলে যায়। আর 110 পুলিশ রেগুলেশন 110 বিধি, 10-এর সাথে 110 বিধি অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া আছে। আর 729 নর্মালি 857 880 যেগুলো আছে এগুলো তো আছেই। আচ্ছা তারপরে আমাদের 10 ধারাও শেষ, 11 ধারা বাতিল। এখন আমরা আলোচনা করব 12 থেকে 24 স্টেপ বাই স্টেপ। এখন 12 থেকে 24 ধারার আলোচনায় 12 ধারায় বলা হয়েছে আইজিপি মহোদয় সরকারের অনুমোদন ক্রমে আমাদের যেই পুলিশ বাহিনীর যেই শ্রেণী বিভাগ আছে, শ্রেণী বিভাগ করার প্রয়োজনে শ্রেণী বিভাগ করবে, আমাদের নিয়োগ গঠন, আমাদের ধরেন পোশাক পরিচ্ছদ, আমাদের সকল ধরনের সুযোগ সুবিধা, আবাসন ব্যবস্থা, এই সব কিছুই আইজিপি মহোদয় সরকারের অনুমোদন ক্রমেই করবে। এটা হচ্ছে 12 ধারা। এরপরে 13 থেকে 16 ধারা একবারে নেন, সুবিধা হবে। 13 থেকে 16 ধারার মূল আলোচনা হচ্ছে অতিরিক্ত পুলিশ। এই অতিরিক্ত পুলিশ 13 থেকে কত ভাই 16, এই অতিরিক্ত পুলিশ আইজিপি মহোদয় এবং পুলিশ সুপার কে কোন ক্ষেত্রে নিয়োগ করতে পারবে এটা কিন্তু আমাদের আলোচনায় আছে, এটা একটু শুনে নেবেন। তারপর আমি একটু সংক্ষেপে ব্রিফ করে দেই। এই অতিরিক্ত পুলিশ প্রয়োজনে ওই রেলওয়ে রক্ষী বাহিনীর যেই ওয়াচ অ্যান্ড ওয়ার্ড বলা হয় যাদেরকে, গেজেট প্রকাশের মাধ্যমে আইজিপি মহোদয় সরকারের অনুমোদন ক্রমে বাংলাদেশ পুলিশ বাহিনীতেও তাদের নিয়োগ দিয়ে তাদের মেয়াদ উল্লেখ করে তাদেরকে কাজে লাগাতে পারবেন। এখন এই যে 13 থেকে 16 ধারার মধ্যে একটা সেকশন আছে 15 ধারা, 15 ক আছে, পিউনিটিভ পুলিশ সম্পর্কে বলা আছে। এই পিউনিটিভ পুলিশ কি জিনিস এটাও একটু দেখে নেবেন। এবং ওই যেই সকল এলাকায় বিপদগ্রস্ত, উপদ্রব বা দুর্যোগপূর্ণ এলাকা, সেই সকল এলাকাকে গেজেট প্রকাশের মাধ্যমে নির্ধারিত করে সেই সকল এলাকায় আপনার অতিরিক্ত পুলিশ মোতায়েন অন্য কোনো ইউনিট থেকে, বা থানা এলাকায় আইন শৃঙ্খলা অবনতি হলে সেই এলাকায় তো অতিরিক্ত পুলিশ অন্য কোনো ইউনিট থেকে এসে এনে দেওয়া হয়। তবে জেলা পর্যায়ে যেখানে এই পুলিশগুলোর প্রয়োজন হয়, যার মানে ওই রকম ব্যক্তিত্ব সম্পন্ন লোকের কাছেই এই পুলিশগুলা যে সার্ভিস দেয়, এক্ষেত্রে তাদের খরচ বহনের দায়ভার কিন্তু ওই এলাকার ওই লোকেরই, পুলিশ সুপারের নিকট যিনি আবেদন করবেন, এবং উনি এই খরচের দায় থেকে মুক্তি পাইতে হলে অবশ্যই 1 মাস পূর্বে আবেদন করতে হবে। ওই দুর্যোগপূর্ণ এলাকায় দাঙ্গা হাঙ্গামার ফলে যদি কোনো সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়, তাই সে ক্ষতিপূরণ পাবে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আবেদন করে। কিন্তু দেওয়ানি দাবি দাবার বিষয় তো দেওয়ানি মামলা করা লাগে, কিন্তু দেওয়ানি মামলা করার বিধান এখানে দেওয়া হয় নাই 13 থেকে 16-তে।
বুঝতেছেন কিনা, না আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু রেসপন্স করেন। ওই আপনারা কি ট্র্যাকে আছেন কিনা, মূল আলোচনার মধ্যে আছেন কিনা? হুম। তো এই হচ্ছে 13 থেকে 16 ধারার মূল বিষয়বস্তু। এখান থেকে এই সেন্সটুকু নিলেই হবে। আবার এখন চলে আসেন আপনারা স্পেশাল পুলিশ, 17 থেকে 20 ধারা স্পেশাল পুলিশ। এই স্পেশাল পুলিশের বিষয় হচ্ছে আদিবাসী আছে বা স্থানীয় লোকজন আছে, তাদের মধ্য থেকেই মূলত এই দাঙ্গা হাঙ্গামাগুলা বা যেই এলাকায় চোরাচালান প্রতিরোধ আইন আছে 1952 সালে, যে এলাকায় চোরাচালান বেশি হচ্ছে, তাদের মধ্যে থেকেই যেই আহ, পুলিশ নিয়োগ করা হয় তাদের বলা হয় স্পেশাল পুলিশ, এবং তাদের খরচের দায়ভার বহন করতে হয় আদিবাসীদের মধ্য থেকে, দায়ভার খরচ বহন করতে হয়। তবে সরকার তাদের এই দায় থেকে অব্যাহতি দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই, সরকার এটা দিতে পারেন। এটা এখানে এই ধারার মূল বিষয়বস্তু। এখানে আবার তাদের যেই ক্ষমতা আছে, এই ক্ষমতাটা সাধারণ জেলা পুলিশের যেরকম ক্ষমতা, তাদেরও সিআরপিসি এবং পিআরবি এবং আইন ও বিধি মোতাবেক সেই ক্ষমতা তাদের প্রদান করা আছে। অতিরিক্ত ক্ষমতা তারা প্রয়োগ করতে পারবে না, এটা 20 ধারায় বলে দেওয়া হয়েছে। তারা অতিরিক্ত কিছু করলে, আহ, মানে নিয়মের বাইরে কিছু করলে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা 19 ধারায় আছে। তো এটা হচ্ছে স্পেশাল পুলিশের সম্পর্কে আলোচনা, 17 থেকে 20। আমার মনে হয় আপনারা এই পর্যন্ত ক্লিয়ার ভাবে রিসিভ করছেন। এখন আসেন 21 ধারা। 21 ধারা বাতিল, দরকার নাই। 22 ধারা আসেন। এই যে আমরা পুলিশ সদস্য, আমাদের 5 আঙ্গুল 5 আঙ্গুল 10 আঙ্গুলের ছাপ দিয়ে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হিসেবে যে যোগদান করলাম, আমরা অন ডিউটি, মানে দ্যাটস মিন 24 আওয়ার্স এর জন্য আমরা যোগদান করলাম। বুঝা গেছে? এই হচ্ছে এই সেকশন। আমরা যারা জেলা পুলিশে আছি, আমরা বলতে পারবো না স্যার আমি তো একটু আগে ডিউটি করে আসছি, আমি একটু ঘুমাবো, বলার সুযোগ নাই। 24 hours. You are on duty for 24 hours. We are on duty for 24 hours. এটাই হচ্ছে এই সেকশন 22 ধারা। ঠিক আছে, আশা করি আপনারা এই 22 ধারাটা বুঝতে পেরেছেন। এখন 23 ধারা, পুলিশের দায়িত্ব ও কর্তব্য। আমাদের একজন শুভাকাঙ্ক্ষী উনি বলছিল যে স্যার 23 ধারাটা একটু বুঝাই বলেন, এখন তো সময় সংক্ষিপ্ত। আমি 23 ধারাটা খুব বিশ্লেষণ করে ভিডিও রেকর্ডে বুঝাইছি, একটু দয়া করে দেখে নেন। আমি দুঃখিত, আমি 23 ধারাটা বিশ্লেষণ করতে পারলাম না, সময় শর্ট। এখন 24 ধারা। 24 ধারায় কিন্তু খুব সুন্দর কথা বলা হয়েছে। আমাদের যে পুলিশ অফিসার এবং পুলিশ সদস্য যদি কোনো আমলযোগ্য বা অপরাধের সংবাদ জানতে পারে, এই অপরাধের সংবাদ সেটা মৌখিকভাবে হোক বা লিখিতভাবে হোক, প্রতিবেদন আকারে হোক বা আবেদন আকারে হোক, এই বিষয়ে আমাদের এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট বা আদালতে আবেদন প্রেরণ করতে হবে। এটা পুলিশ রেগুলেশনের 213 বিধি মোতাবেক এই কার্যক্রমটা করা হয়। 24 ধারা শেষ। 25 থেকে একেবারে আপনি নেবেন 27 ধারা পর্যন্ত। এখানে আপনার ফৌজদারি কার্যবিধির 523 থেকে 525 ধারা পর্যন্ত কাউন্ট হয়। এখানে মূলত মূল আলোচনা হচ্ছে বেআইনি সম্পত্তি যদি পাওয়া যায়, মানে যে সম্পত্তির মালিককে খুঁজে পাওয়া যায় না, এরকম সম্পত্তি আপনি পেলে পুলিশ অফিসার হিসেবে কি করবেন। এই সম্পত্তিটা পেলে আপনি প্রথমেই এই সম্পত্তি জব্দ তালিকা করবেন, মানে তালিকা প্রস্তুত করবেন। তালিকা প্রস্তুত করে এই সম্পত্তিটা বিজ্ঞ আদালতে এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন, এবং উনার পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপনি কোনো কার্যক্রম গ্রহণ করতে পারবেন না, গ্রহণ করা যাবে না। তো প্রেরণ করলেন, ম্যাজিস্ট্রেট সেটা পাওয়ার পরে একটা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি ঘোষণা করবে। এই বিজ্ঞপ্তি ঘোষণার 6 মাসের মধ্যে যদি কেউ এসে দাবি করে, তাহলে তাকে সংশ্লিষ্ট আইনের ধারা ও বিধি মোতাবেক এই সম্পত্তিটা তাকে বুঝিয়ে দেওয়া যাবে। এক্ষেত্রে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে এই সম্পত্তিটা আনা নেওয়ার ক্ষেত্রে যে খরচ আছে, সেই খরচটাও কিন্তু তার কাছ থেকে কেটে নেওয়া হবে, এটারও কিন্তু বিষয় আছে। আর যদি না আসে, যদি সম্পত্তিটা পচনশীল হয়, সেক্ষেত্রে সেই সম্পত্তিটা বিক্রির জন্য আদেশ দিতে পারেন, এবং এই বিক্রয় লব্ধ অর্থটা সরকারি কোষাগারে বা সরকারি তহবিলে জমা দেওয়ার আদেশ আসতে পারে। সে আদেশ আসলে সে আদেশ মোতাবেক সেই সম্পত্তিটার অর্থ বা সেই সম্পত্তিটা রাষ্ট্রীয় কোষাগারে বা সরকারি তহবিলে
জমা দিতে হবে। এটা হচ্ছে আমাদের 25 থেকে 27 ধারার মূল আলোচনা। এখানে সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির 523 থেকে 525 ধারার বিষয়বস্তু কিন্তু উঠে আসে। গেল এই পর্যন্ত 27 ধারা আলোচনা। 28 ধারা, ওই 8 ধারার সাথে একটা কানেকশন আছে। নিয়োগপত্র সার্টিফিকেট, জরিমানা অমান্য সম্পর্কিত সার্টিফিকেট, বা চাকরির কোনো কারণে আপনার অবসান ঘটলে, আপনি চাকরি থেকে চলে গেলে, কোনো কারণে বলতে ধরেন আপনি অবসরে চলে গেলেন, আপনার আইডি কার্ড, আপনি অস্ত্র ইস্যু করছিলেন, অস্ত্র, আপনি যে মালামাল ইস্যু করছেন, পোশাক পরিচ্ছেদ, সকল কিছু ডিস্টোরে জমা দিয়ে যেতে হবে। এগুলার সাথে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে মূলত ওই 28 ধারার মূল কানেক্টিভিটি। 29 ধারা, 23 ধারায় তো ওই যে বলছি বইপক্ষ, নিবি, অবিগ্রে আর জমজ, এটা দিয়ে পুরো বিষয়টা কভার। আর 29 ধারায় আমরা নিক নয় ছু 10 ভীমা, জাস্ট এটা দিয়ে আমাদের সুনির্দিষ্ট কিছু কয়টা অভিযোগ আছে, এই কয়টা অভিযোগ, 7টা অভিযোগ। এই 7টা অভিযোগ যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে আসে তাহলে এই 29 ধারায় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন আমরা 7 ধারা 29 ধারার মধ্যে অনেকে গুলিয়ে ফেলি। এখানে গুলানোর কিছু নেই। আপনি ওই 7 ধারা 9 ধারায়, সরি 29 ধারা হচ্ছে সুনির্দিষ্ট যে অভিযোগগুলো আছে, যে 7টা, এটা থাকলে এটা 29 ধারার আওতাধীন। আর এই সুনির্দিষ্ট অভিযোগগুলো ব্যতীত যে 7টা আছে, সরি 7 ধারায় যে বিষয়গুলো আছে এগুলো আমরা আলোচনা করে আসছি, ওইটা 7 ধারার বিষয়বস্তু। তাহলে 7 এবং 29 ধারার পার্থক্য দিতেই পারে। আপনারা এই পার্থক্যটা 7 ধারায় যা পড়ছেন তার সেন্সটা আর এখানের সেন্সটা দুটো এক রেখে নিজের মতো করে লিখতে হবে। এখানে প্যারা নেওয়ার কিছু নেই। এখন আসেন 30 থেকে আমরা 34 ধারার যে বিষয়গুলো আলোচনা করেছিলাম আমাদের গতকালকের ক্লাসে, সেই বিষয়গুলো নিয়ে। 30 ধারায় কিন্তু আমরা সমাবেশ, মিছিল, সভা সমাবেশ, শোভাযাত্রা, মিছিল, মিটিং, এইগুলা পুলিশ অফিসার নিয়ন্ত্রণ করতে পারবে, এটা আমরা পাইছি। এবং এই সভা সমাবেশের নিয়ন্ত্রণ করবে এবং নির্দেশনা দিবেন, সব ঠিক আছে। আর পাবলিক এই সভা সমাবেশ শোভাযাত্রা সঠিকভাবে করার জন্য, আইনগতভাবে করার জন্য তাদের যে নির্ধারিত বিপি ফর্ম 8 এবং 9 আছে, এই 8 এবং 9 বিপি ফর্ম মূলে তারা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারের কাছ থেকে আবেদন দিয়ে তাদের নাম, ঠিকানা, সকলের উল্লেখ করে, তাদের বিষয়বস্তু সকল কিছু উল্লেখ করে তারা অনুমতি নিয়ে এই কার্যক্রম পরিচালনা করবে। যদি তারা সঠিক নিয়মে না করে, তাদের ওই শর্তগুলো লঙ্ঘন করে, 30-এর কয়ের 1 ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে, মানে তাদেরকে ওইখান থেকে চলে যাওয়ার জন্য বলা হবে। না গেলে 30-এর কয়ের 2-এ তারা বৈধ সমাবেশ করে নাই বলে অবৈধ সমাবেশ হিসেবে বিবেচিত হবে। এই বিষয়গুলো উঠে আসছিল আলোচনায়। এখানে ক্ষেত্রে 127, 128, 129, 130, 131, 131 ধারার ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে ওখান থেকে ছত্রভঙ্গ করা যাবে। এক্ষেত্রে 142, 143 পুলিশ রেগুলেশনের বিধিও অনুসরণ করা বাঞ্ছনীয়। এই বিষয়গুলো আলোচনায় উঠে আসছিল। আর 31 ধারাটা আপনাদের ছুটে গেছিল আলোচনা। 31 ধারায় বলা হয়েছিল জনসাধারণের যে সমাগম স্থল আছে বা অবতরণ ঘাট, যেমন অবতরণ ঘাট বলতে লঞ্চ ঘাট, আর জনসাধারণের সমাগম ঘটে আর কোথায়? বাস স্ট্যান্ডে সমাগম ঘটে, হাট বাজারে সমাগম ঘটে, রেল স্টেশনে সমাগম ঘটে। এই সকল সমাগম স্থানে কোনো মানে বিপত্তি দেখা দিলে সেই বিপত্তি আপনি কি করবেন? প্রতিরোধ করতে পারবেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য, আইন শৃঙ্খলা ডিউটি করার জন্য আপনাকে নিয়োগ করা যাবে। এটা 31 ধারার বিষয়বস্তু। এই 31 ধারাটা গতকালকে ছুটে গেছিল আলোচনা। আর 32, 33 হচ্ছে, 32 হচ্ছে আমাদের পূর্ববর্তী যে তিনটা ধারা, ওই 3টা ধারার ক্ষেত্রে শাস্তির বিধান আছে। এই 32 ধারায় 200 টাকা জরিমানা করা যাবে। 32 ধারায় ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারবে, জেলা ম্যাজিস্ট্রেট। আর 33 ধারা হচ্ছে পরিপন্থী। ওই 4টা ধারার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবে। আর ম্যাজিস্ট্রেট যে কার্যক্রম করবে এটা পুলিশের কার্যক্রমের পরিপন্থী হবে না। এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম। ওই 33 ধারাটা আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে পূর্ববর্তী 4টা ধারার ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের আলোচনা। আশা করি আপনারা আমাদের এই গত যে আলোচনাগুলো, এগুলোর একটা রিভিউ দিয়ে দিয়েছি। এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমি এখন বিরতি নিচ্ছি। খুরা মারাপু, আমি যদি একটু ভাঙাই দিই, এই 1 নাম্বার ক্লোজ অদিয়া হচ্ছে অনাবৃত জায়গায়।
অনাবৃত জায়গায়। নি দিয়ে হচ্ছে নির্দয় বা নিষ্ঠুর ভাবে, নিষ্ঠুর ভাবে। যদি হচ্ছে জনসাধারণের, জনসাধারণের। ক্ষুদে হচ্ছে খোলা স্থানে। তারপরে রা দিয়ে হচ্ছে রাস্তায়। মা দিয়ে হচ্ছে মাতাল। তারপরে হচ্ছে রা দিয়ে আবার রাস্তায়, রাস্তা দিয়ে দুইটা আছে। পু দিয়ে হচ্ছে পুকুর। ওকে, এই হচ্ছে টোটাল 8টা ক্লোজ। তাহলে অ দিয়া কি, তারপরে হচ্ছে নি দিয়া কি, জ দিয়া কি, খু দিয়া কি, রা দিয়া কি, মা দিয়া কি, রা দিয়া কি, পু দিয়া কি, অনিচ খুরা মারা পু, এই কথাটা মনে রাখলে আপনি পুরো 8টা ক্লোজ আপনার ব্রেনে কিন্তু আপনি গেঁথে রাখতে পারবেন আজীবন। এই অনিচ খুরা মারা পুটার যে ভাঙিয়ে আমি এখানে উপস্থাপন করছি, এটা কি আপনারা বুঝতে পারছেন এই পর্যন্ত? ওকে, এখন বিষয়বস্তু 34 ধারাটা বোঝাই হচ্ছে জরুরি। 34 ধারায় এমন একটা এলিমেন্টস নাই আমার ক্লাসের স্টুডেন্টরা আজকে না বুঝাই আমি ছাড়বো, প্রত্যেককে আমি ক্লিয়ার করে পরে ছাড়বো। এর আগে কিন্তু আপনাদের আজকে ছুটি নাই। 34 ধারা, 34-এর ক, আর হচ্ছে মূলত 44 ধারা, এই তিনটা ধারা মূলত আজকে আলোচনার বিষয়বস্তু, পরীক্ষা কেন্দ্রিক আলোচনা যেটা। এর মধ্যে কিন্তু আমাদের এর বাইরে আসবে না এই টপিক থেকে। তাহলে ওগুলো আমরা ফাও আলোচনা করবো, সমস্যা নাই। ওগুলো এমসিকিউর জন্য আলোচনা করে দেবো, একটা এমসিকিউ আসলে আসতে পারে, না আসলে না আসতে পারে। তো এই ধারাটা ম্যান্ডেটরি আমার সবার বুঝতে হবে ক্লিয়ার ভাবে। তাহলে আমি এই ধারাটা আবার একটু রিপিট করি, শুরু থেকে একবারে ধরেন জিরো থেকে শুরু করতেছি। আমাদের এই পুলিশ আইনের 34 ধারায় পুলিশ অফিসার, পুলিশ কর্মচারী যদি শহর কেন্দ্রিক রাস্তায় যদি নিম্নবর্ণিত যে 8টা সুনির্দিষ্ট অভিযোগ যদি কোনো মানুষের বিরুদ্ধে উত্থাপিত হয়, সেই অভিযোগের বিপরীতে একজন পুলিশ অফিসার উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। তবে এই এই ক্ষেত্রে উক্ত পুলিশ অফিসারকে 4টি পূর্ব শর্ত অনুসরণ করতে হয়। সেই 4টা পূর্ব শর্তের মধ্যে 3টা শর্তই হচ্ছে পদিয়া। প্রথম পদিয়া আমরা কি বলছিলাম? পৌর এলাকা হইতে হবে। পরের পদিয়া বলছিলাম পোশাক পরিহিত অবস্থায় হইতে হবে এবং ডিউটিরত অবস্থায় থাকতে হবে। আর শেষের পদিয়া হচ্ছে পুলিশ আইনের আওতাধীন হইতে হবে। ঠিক আছে? আর তাহলে আমাদের বাকি রইল কি? পদিয়া 3টা, আরেকটা হচ্ছে কি জনসাধারণের কথা, অর্থাৎ জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয় এরকম কার্য হইতে হবে। এই 4টা শর্ত পূরণ করলে, অর্থাৎ অনেক সময় আসে যে পুলিশ আইনের 34 ধারার পূর্ব শর্তগুলা কি কি, বা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে গেলে পুলিশ আইনের পূর্ব শর্তগুলো কি কি। এই 4টা শর্ত কিন্তু আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে। পদিয়া 3টা আর জনসাধারণের বিরক্তিকর কার্য হইতে হবে। আমি কি বুঝাইতে পারছি ভাই? পুলিশ আইনে 34 ধারার যে 4টা পূর্ব শর্ত আছে, আবারও বলে দিই ভাই। পদিয়া হচ্ছে পৌর এলাকায় হইতে হবে। পদিয়া হচ্ছে পোশাক পরিহিত অবস্থায় ডিউটিরত অবস্থায় থাকতে হবে। পদিয়া হচ্ছে পুলিশ আইনের আওতাধীন হইতে হবে। আর সর্বোপরি যেটা, এরূপ কার্য অবশ্যই জনসাধারণের বিরক্তিকর কার্য হিসেবে গণ্য হইতে হবে। এই শর্তগুলা কভার করলে আমরা নিম্নবর্ণিত যে সুনির্দিষ্ট 8টা ক্ষেত্রে অভিযোগ উত্থাপিত হয়, সেই অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা পুলিশ অফিসার উক্ত ব্যক্তিদেরকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারি। সেটা হচ্ছে অনিচ খুরা মারা পু। অতে হচ্ছে অনাবৃত জায়গায় যদি পশু জবাই করে এবং সেই পশুর যদি চামড়া ছড়ানো সহ
ওই পশুকে বেপরোয়াভাবে, এর তো মারা গেলে চামড়া ছড়াইবো কি, বেপরোয়াভাবে তাড়না করবো কিভাবে? যদি জীবিত অবস্থায় যদি বেপরোয়াভাবে তাড়না করে, তাহলেও উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়। অদি অনবহিত জায়গায় এই বিষয়টা ভাঙাইলাম। তারপরে নিদিয়ে হচ্ছে পশুকে নির্দয় বা নিষ্ঠুরভাবে পশুকে মারধর করলে। তারপরে হচ্ছে যদি হচ্ছে জনসাধারণের আম, চলাচলের স্থানে কোনো যানবাহন অনাবশ্যকভাবে দাঁড় করিয়ে রাখলে। তারপরে হচ্ছে খোলা স্থানে মালামাল বিক্রির জন্য ফেলে রাখলে, অনিচ খুঁতে। আবার রাতে হচ্ছে রাস্তায় আপনার ময়লা ফেললে, ময়লা আবর্জনা ফেললে রাস্তায়। অনেক সময় দেখবেন থানায় অভিযোগ আসে যে স্যার এত রাস্তার মধ্যে এইভাবে ময়লা আবর্জনা ফেলতেছে, পরিবেশ নষ্ট করে ফেলতেছে। তখন পরিবেশ নিয়ন্ত্রণ আইনে আপনার মামলা করার প্রয়োজন নাই, তারা 34 ধারায় আইনে তারা চালান দিয়ে দেন, নন ওভার প্রসিকিউশন, এটা সমস্যা নাই। এই 34 ধারায় কভার করে রাস্তায় ময়লা আবর্জনা ফেললে। ঠিক আছে? তাহলে অনিচ খুরা। পরে হচ্ছে মাতে হচ্ছে এই যে মাতাল হয়ে মানে দাঙ্গাবাজ হিসাবে ঘুরে ঘোরাফেরা করলে, মাতাল হয়ে। আর পরে আবার যে রাস্তা আছে ওই রাস্তা হচ্ছে মলমূত্র ত্যাগ করলে, উলঙ্গ হয়ে কুৎসিত ব্যাধি প্রদর্শন করলে, একটু পাগলামি করলে আর কি, মাতাল হইয়া। তারপরে সবার শেষে পুকুর বা কুয়াটাকে যদি অরক্ষিত রাখা হয়, সেক্ষেত্রেও বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। তাহলে আমরা আমাদের আজকের আলোচনার যে মূল কেন্দ্রবিন্দু ছিল 34 ধারা, সেই 34 ধারায় শিখলাম অনিচ খুরাব মারা পুরো বিশ্লেষণ, এবং আমাদের যে পূর্ব শর্ত আছে, পূর্ব শর্ত পদিয়া 3টা, আর জনসাধারণের বিরক্তিকর কার্য হইতে হবে। এটাও আমরা খুব সুন্দরভাবে সুকৌশলে আয়ত্ত করতে সক্ষম হয়েছি। এখন আমাদের 34 সডাইফেন কয়ের 1, 34 সডাইফেন কয়ের 2, 34 সডাইফেন কয়ের 3। মূলত কিন্তু আমি বারবার বলতেছি আমাদের পড়াশোনায় হচ্ছে এই 34 আর 34 সডাইফেন ক 1, 2, 3 আর হচ্ছে 44 ধারায়, 3টা ধারায় আমাদের মূলত পড়াশোনা, আমাদের পরীক্ষার জন্য 3টা ধারায় লাগবে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে এই 3টা ধারা। তো এই জন্য প্রত্যেকটা ধারা আমি কনসেপ্ট কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। আমি বারবার রিপিট করতেছি, রিপিট করার একটাই উদ্দেশ্য, যাদের ধৈর্য আছে তারা যেন বারবার শুনে ক্লাসেই পড়াটা আয়ত্ত করে ফেলতে পারে। এখন আমি আবার একটু বলি, 34 সডাইফেন কয়ের 1 আমি বলছি সিনেমা হল। তাহলে সিনেমা হল হচ্ছে চিত্ত বিনোদনকৃত স্থান, এটা সংক্ষেপে বা সহজ ভাষায় আমি বলছি সিনেমা হল। তাহলে কোন সিনেমা হলের বা চিত্ত বিনোদনকৃত স্থল অনেক কিছু হইতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সিনেমা হল, কোন পার্ক হইতে পারে। তাহলে এই চিত্ত বিনোদনকৃত স্থলের টিকিট নির্ধারিত মূল্যর চাইতে অতিরিক্ত মূল্যে বিক্রয় করা যাবে না, বা বিক্রয় করার প্রস্তাবও করা যাবে না। এটা হচ্ছে মূলত 34 কয়ের 1 ধারার মূল আলোচনা। টিকিটটা নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে বিক্রয় করা যাবে না, এবং বিক্রয় করার প্রস্তাবও করা যাবে না। 34 সডাইফেন কয়ের 1 বলছে ওই টিকিটের কথা, এবং 2 বলছে যদি বিক্রয় করে তাহলে সে অপরাধী হিসেবে গণ্য হবে, দণ্ডিত হবে, 3 মাসের কারাদণ্ড এবং 100 টাকা জরিমানা। ওইটা তৎকালীন সময় 100 টাকা খুব কম জরিমানা ছিল, 3 মাস কারাদণ্ড, এটা ঠিক আছে। এই 100-র সাথে এখন 1 লাখ টাকা আসতে পারে যদি সংশোধন আসে। এটা আমরা বুঝছি, এটা সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার পুলিশ অফিসার আবার এই 34 কয়ের 3 এসে বিনা পরোয়ানায় গ্রেফতার করবেন। তাহলে এই 3টা ধারার বিষয়বস্তু কনসেপ্ট ক্লিয়ার, এইভাবে আপনার মনে রাখবেন। প্রথম হচ্ছে টিকিট অতিরিক্ত মূল্যে বিক্রি করতে পারবে না এবং বিক্রির প্রস্তাব করতে পারবে না। পরে হচ্ছে আপনার মূলত এই এসআই এসআই সার্জেন্ট, এটা আমি বাদ দিয়ে এখানে যদি আমি বলে দেই 3 মাস আর হচ্ছে 100 টাকা, এমসিকিউতে দিলে দিতে পারে। আর এগুলো তো অনেক ইয়ার বিষয়, এমসিকিউ দিবেও না, ব্রিটিশ আমলের জরিমানার বিষয়। তাহলে 3 মাস 100 টাকা জরিমানা আর বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে, এই হচ্ছে 34 সডাইফেন কয়ের 3। তাহলে আমাদের এই 34 ধারার যে 8টা ক্লোজ আছে, আর হচ্ছে 34 ধারার যে 4টা পূর্ব শর্ত আছে, ইভেন আমাদের 34 সডাইফেন কয়ের 1, 2, 3
এই পর্যন্ত ভাই আমাদের সবার একবারে নিট এন্ড ক্লিয়ার কিনা? কার কার ক্লিয়ার হয়েছে? আপনারা 12 জন ধৈর্য সহকারে ক্লাসে শেষ পর্যন্ত আছেন। তরিকুল স্যার ক্লিয়ার, নোমান ক্লিয়ার, মোটামুটি সবারই ক্লিয়ার। থ্যাংক ইউ, ভালো লাগলো। মোটামুটি আমাদের সবারই ক্লাসটা ক্লিয়ার হয়ে গেছে। যারা ধৈর্য সহকারে লেগে থাকবেন তারা কিন্তু খুব সহজেই সবকিছু আয়ত্ত করতে পারবেন। এখন আমরা একবারে আমাদের যে আরেকটা হিট যে সেকশন আছে 44 ধারা, ওটা নিয়ে একটু আলোচনা করি চলেন। আর বাস্তবে আমরা 44 ধারাটা এখন উপস্থাপন করব। আমরা পুলিশ আইনের 44 ধারায় জানলাম জেনারেল ডায়েরি বা জিডি। 44 ধারা, 44 ধারা হচ্ছে জিডি। জিডি রে আমরা ভাঙলে বলতে পারি জেনারেল ডায়েরি। এই জেনারেল ডায়েরি সম্পর্কে বক্তব্য হচ্ছে, প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসি, উনি সরকার কর্তৃক যে নির্ধারিত বিপি ফর্ম 65 এবং বাংলাদেশ ফর্ম নং 5365, দেখেন 65 মিল আছে। এই বিপি ফর্ম মূলে এবং বাংলাদেশ ফর্ম নং মূলে 200 পৃষ্ঠাযুক্ত যে রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন এই 44 ধারার আওতাধীন একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এবং বলা হয়েছে ওই রেজিস্টারে যে সকল আসামি থানায় নিয়ে আসা হবে তাদের নাম ঠিকানা এবং মালামালের বিবরণ, সাক্ষীদের নাম ঠিকানা, এই সকল কিছু যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হবে সেটা কিন্তু জেনারেল ডায়েরি। এছাড়াও কোন থানা এলাকার প্রতিদিনের নিত্য নতুন যে সুসংবাদ বা দুঃসংবাদ আছে সকল ঘটনাবলী এবং থানার দৈনন্দিন পুলিশি কার্যক্রম যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় তাকেই জেনারেল ডায়েরি বলে। এইটুকু কনসেপ্ট আপনি শুধু মাথায় নেবেন। আবার এখানে আরেকটা ইনফরমেশন আমি আপনাদের বলে রাখি, এভিডেন্স অ্যাক্টের 123 আর হচ্ছে 162, যখন আপনার কৃতকর্ম নিয়ে পুলিশ অফিসার আপনি যখন কোনো কাজের ইমব্যালেন্স হয়ে যাবে, আপনি যখন বিজ্ঞ আদালতের প্রশ্নবিদ্ধ হবেন, তখন বিজ্ঞ আদালত সাক্ষ্য আইনের 123 এবং 162 ধারা মোতাবেক আপনাকে এই জেনারেল ডায়েরি নিয়ে হাজির হওয়ার জন্য তলব করতে পারবেন। তাহলে কি আমরা 123 162 ধারাটা এটার কানেকশন আছে, বিপি ফর্ম 65 53 65 আছে, বাংলাদেশ ফর্ম নং, এইটুকু হচ্ছে আমাদের পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য এইটুকু ইনফরমেশন প্রয়োজন। তাহলে আমাদের আজকের যে ক্লাসের মূল বিষয়বস্তু ছিল মূলত বিনা পরোয়ানায় পুলিশ অফিসার পুলিশ আইনের আলোকে যে গ্রেফতার করতে পারে 34 ধারা এবং 34 কয়ের 1 কয়ের 2 34 কয়ের 3, এই তিনটা ধারার বিষয়বস্তু ইভেন এই 44 ধারা, এই ডিটেলস আলোচনা কি আমরা সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছি ভাই? আমি কি পারছি ভাই আমার জায়গা থেকে আমি ক্লিয়ার ভাবে আপনাদের ব্রেনে গেঁথে দেওয়ার জন্য? যারা ধৈর্য সহকারে শুনেছেন তাদের রেসপন্স আশা করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই তিনটা ধারা ব্যতীত আমাদের আর কিছু পরীক্ষায় আসবে না, আসার সুযোগ নেই। এখন আসেন 35 36 37, 35 36 37 তিনটা ধারা। এখানে 35 ধারায় বলা হয়েছে আপনার কনস্টেবলের উপরে পদে যিনি চাকরি করেন, অর্থাৎ আমরা নায়ক ধরতে পারি, এই নায়ক যদি কোনো অপরাধ করে, এই নায়কের অপরাধ তদন্ত এবং তার অপরাধ নির্ণয় করার অধিকার একমাত্র যার যেই পুলিশ অফিসারের মানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সেই অফিসারই এই অপরাধের তদন্ত এবং নিয়ন্ত্রণ মানে কি করতে পারবেন, নির্ণয় করতে পারবেন। এটা হচ্ছে 35 ধারা, আমরা বুঝছি 35 ধারা। 36 ধারা বলা হয়েছে অন্য আইনে মামলা যদি রুজু হয় এক্ষেত্রে এই আইন কোনো অবস্থাতে বাধা দিবে না, এবং অন্য আইনে যদি শাস্তির বিধান থাকে বেশি, এই আইন কোনো সময় প্রভাবিত করবে না, ঠিক কিনা? এখন দেখেন এটার বিশ্লেষণটা, যেমন ধরেন আমাদের পুলিশ সদস্য মাদক নিয়ে ধরা গেছে, আমাদের এখানে একটা ঘটনা আছে, তো তার কিন্তু মাদক আইনে কিন্তু মামলা হয়েছে কিনা? তাহলে মাদক আইনে তার কিন্তু যে শাস্তির বিধান আছে এটা কি এই আইন প্রভাবিত করতে পারবে? প্রভাবিত করবে না। আর এই আইনের তার যে আমাদের পুলিশিং যে ব্যবস্থা আছে মানে
কি বলে এই পুলিশ আইনের যে বিভাগীয় ব্যবস্থা আছে এবং পুলিশ রেগুলেশন অনুযায়ী সেই কার্যক্রম কিন্তু এই কার্যক্রম অনুযায়ী চলতে থাকবে। এবং তার শাস্তি কিন্তু একাধিক শাস্তি দেওয়া যাবে না। এই আইনের বিধান অনুযায়ী এই ৩৬ ধারায় একটা অপরাধের জন্য দুইবার শাস্তি দেওয়া যাবে না। তাহলে আমরা ৩৬ ধারার মূল বিষয়টা নিতে পারি যে একটি অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। বুঝছেন কিনা? হ্যাঁ, ওকে। আর ৩৭ ধারা হচ্ছে জরিমানা আদায় সম্পর্কিত বিষয়। এই আইনের যে অপরাধগুলো করবে পুলিশ সদস্যরা, তাদের যে জরিমানা আদায় করা হবে বা পাবলিকরা যে মানে অপরাধ করবে তাদের যে জরিমানা আদায়ের বিষয়টা, এটা ৩৭ ধারা। এই জরিমানা আদায় করবে পুলিশ এই আইনের অধীন ৩৮৬ থেকে ৩৮৯ ধারায়, ফৌজদারি কার্যবিধির ৩৮৬ থেকে ৩৮৯ ধারায় ম্যাজিস্ট্রেট আদালতে, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে জরিমানা আদায় সম্পর্কিত বিধান আছে। এই হচ্ছে আমাদের ৩৫ থেকে ৩৭ ধারার বিস্তারিত আলোচনা। তাহলে এটুকু কনসেপ্ট জাস্ট শুধু শুনে রাখছেন, আপনার ব্রেনটাতে গেঁথে গেছে না? আশা করি গেঁথে গেছে। এখন শুধুমাত্র ভাই যদি আপনারা পারমিশন দেন, আমি ৪১ পর্যন্ত শেষ। এখন শুধু ৪২ আর ৪৩ দুইটা ধারা আপনাদের একটু বুঝাই দিতে চাই। ৪২-৪৩ ধারা। ৪২ ধারা বলা হয়েছে আমাদের সিনিয়র অফিসাররা যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের জন্য মামলা করতে হলে ৩ মাসের মধ্যে মামলা করতে হবে। এবং তারা যদি বিবাদী যদি এএসপি এবং পুলিশ সুপার পদমর্যাদার হয়ে থাকে, তাদেরকে অবশ্যই ১ মাস পূর্বে নোটিশ দিতে হবে। এবং ওনাদেরকে গ্রেফতার করতে হলে আইজিপি মহোদয়ের অনুমোদন লাগবে। এটা হচ্ছে সীমাবদ্ধতা। সময়সীমাটা হচ্ছে ১ মাসের মধ্যে নোটিশ দিতে হবে তাদেরকে, সময়সীমা। আর সীমাবদ্ধতা হচ্ছে আইজিপি মহোদয়ের অনুমতি লাগবে গ্রেফতার করতে হলে। আর অবশ্যই ৩ মাসের মধ্যে মামলা করতে হবে। তাহলে কি আমরা বুঝতে পারছি ৪২ ধারাটা সিনিয়র অফিসারদের যে অপরাধ করলে তাদের বিরুদ্ধে কি ধরনের কার্যক্রম এবং তাদের সময়সীমার যে বিষয়টা এবং সীমাবদ্ধতার যে বিষয়টা, এই বিষয়গুলো আমরা ৪২ ধারায় ক্লিয়ার বুঝতে পারছি না? বুঝতে পারছি। দেখছেন অনেকে বেরিয়ে গেছে, অনেকে হয়তো ডিউটিতে বা বিভিন্ন ঝামেলায় আছে। যাক, সমস্যা নাই। তখন আমরা ৪৩ ধারা হচ্ছে ওই যে সিনিয়র অফিসার বা পুলিশ কর্মকর্তারা যে এই কাজ করছে, এই কাজগুলা তারা ওয়ারেন্ট মূলে করছে বলে যদি প্রুফ দেখাইতে পারে, এটা হচ্ছে তাদের আত্মপক্ষ সমর্থন বা ডিফেন্স। এই ডিফেন্স প্রমাণিত হলে তারা অপরাধের দায় থেকে রেহাই পাবেন। এটা হচ্ছে ৪৩ ধারা। বুঝা গেছে? ওকে, বুঝছেন না ৪৩ ধারাটা? মানে তারা যে অপরাধটা করছে বা কাজটা করছে, যদি তারা এটা বলে যে না আমরা এটা ওয়ারেন্ট মূলে করছি, এটা তাদের একটা ডিফেন্স বা আত্মপক্ষ সমর্থন। এটা মূলে তারা রেহাই পেতে পারে, এটা প্রমাণিত হলে। আর ৪৪ ধারা তো জেনারেল ডায়েরি সম্পর্কে বলছি, এটা নিয়ে আর বলবো না। ৪৫ ধারা হচ্ছে আইজিপি মহোদয় এবং ইন্সপেক্টর পদমর্যাদার যারা পুলিশ অফিসার আছে, এই সকল অফিসারদের সরকার আয়কর রিটার্ন দাখিল করার জন্য আদেশ দিতে পারেন। আয়কর রিটার্নের বিষয়টা হচ্ছে ৪৫ ধারা। আর ৪৬ ধারাটা হচ্ছে এই আইনটা কোথায় কোথায় প্রযোজ্য হবে এই সম্পর্কিত বিষয় বলা হয়েছে ৪৬ ধারা। এই ছিল আপনাদের আজকের ক্লাসের একবারে সর্বোপরি সকল বিষয়বস্তু। আমরা দ্বিতীয় সেশনে একবারে ভেঙে চুরে খুব সহজ ভাষায়, সাবলীল ভাষায় সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের ধৈর্যের প্রশংসা আপনার নিঃসন্দেহে করা প্রয়োজন, প্রশংসা করছি। আপনারা সফল হন এবং আপনারা নিজেরা সম্মানিত হন, আমাকে সম্মানিত করেন, খুব ভালো একটা রেজাল্ট উপহার দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ বলে আজকের ক্লাস আমি এখানে সমাপ্তি ঘোষণা করলাম।